গল্পকথক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মোহাম্মদ নাজিমউদ্দিনের রবীন্দ্রনাথ এখানে খেতে আসেনি থ্রিলার উপন্যাসটির তৃতীয় পর্ব। গল্প পাঠে আপনাদের সাথে রয়েছে আমি সুরিত। আজকের পর্বটিতে মূলত মুস্কান চৌধুরী সম্পর্কে বিভিন্ন রহস্যময় তথ্য এবং জমিদার বাড়িটির ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারব। আর পরবর্তী পর্বগুলো শোনার জন্য আজই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন। আশেপাশের বিস্তৃত ক্ষেতের মধ্যে উঁচু একটি ভিটে যাদের মলিন আলোতে উদ্ভাসিত। বড় বড় জানা অজানা বৃক্ষ যেন হাতে হাত ধরে চারপাশ ঘিরে প্রাচীর বানিয়ে রেখেছে। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে প্রাচীর ভেদ করে টিমটিমে লালচে আলোর একটি বিন্দু চলছে। একটা সরু খালের পানিতে যতটুকু সম্ভব হাত পা মুখ ধুতে ধুতে সে ভিটের দিকে তাকালো সফা। তার পাশে দাঁড়িয়ে আছে আতর, আয়েশ করে সিগারেট টানছে। হাত মুখ ধুয়ে উঠে দাঁড়ালো সে। শার্টের এক পাশে কিছুটা কাদা লেগেছে। ওগুলোর ব্যাপারে আপাতত কিছু করেননি। পকেট থেকে রুমাল বের করে কিছুটা কাদা মুছে আতর আলীকে সাথে নিয়ে নিঃশব্দে কিছুটা পথ সামনে এগিয়ে গেল তারা। ভিটার কাছে আসতেই বোঝা গেল একটা টিনের ঘরের জানালা দিয়েই হারিকেনের আলোটা দেখা যাচ্ছে। মাটি কেটে তৈরি করা 3-4টা ধাপ পেরিয়ে উঁচু ভিটায় উঠেই হাঁক দিল আতর। যে মাস্টার সাহেব ঘুমায় গেছেন নি? ও মাস্টার সাহেব, মাস্টার সাহেব। কয়েক মুহূর্ত পরই দরজা খুলে হাতে হারিকেন নিয়ে বয়স্ক এক লোক বেরিয়ে এলেন। কে কে রাখে? ভদ্রলোকের বাচনভঙ্গি স্পষ্ট এবং প্রমিত। সফা কিছুটা অবাকি হলো। যে দেশে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকও প্রমিত বাংলায় কথা বলতে পারে না, সেখানে সুন্দরপুরের প্রাইমারি স্কুলের শিক্ষকের কাছ থেকে এরকমটি সে আশা করেননি। আমি আতর, নিজের নামটা সুন্দর করে বললেন ইনফর্মার। এই যে ঢাকাতে একজন মেহমান রেল আইছি। গায়ে শাল জড়ানো এক বৃদ্ধ লোক, মাথায় কানটুপি, মুখে গোঁফ আর লম্বা দাড়ি, সবটাই সাদা দপদপে। অবশ্য চোখে কোনো চশমা নেই। আমার সাথে দেখা করতে এসেছে? বৃদ্ধের চোখে মুখে জিজ্ঞাসা। চোখ কুচকে দেখার চেষ্টা করলেন তিনি। আপনার চশমা কই মাস্টার সাহেব? আতরের প্রশ্নে বৃদ্ধের চোখ মুখ কুচকে গেল। আর বলো না, ঢাকা থেকে ফেরার সময় বাসে ঘুমিয়ে পড়েছিলাম। তখনই ব্যাগটা চুরি হয়ে যায়। চশমাটা ওটার ভেতরেই ছিল। কোন কি মাস্টার সাহেব? কৃত্রিম আফসোস হাতের কণ্ঠে। দেশটা একেবারে চোর বাটপারে ভরে গেছে গা। কথাটা শোনার পর বৃদ্ধের মুখে প্রচ্ছন্ন বাঁক হাসি ফুটে উঠল। সফা জানে পুলিশের ইনফরমারদের কেউই পছন্দ করে না, তবে তাদেরকে ভয় পায়। তাই মুখ ফুটে কেউ কিছু বলার সাহস রাখে না। চারপাশে তাকালো সে। উঁচু ভিটের উপরে একটি বসত বাড়ি। হালকা কুয়াশার পনে একখান চাঁদের আলোয় শুধু দেখা যাচ্ছে সেই ভিটার চারপাশে বড় বড় গাছের সমাহার। দুটো ছোট ছোট টিনশেডের ঘর ছাড়া আর কিছুই নেই। ঘর দুটোর বিপরীতে মাঝখানের বিশাল আর পরিষ্কার উঠানের পর বাঁশ কাঠ দিয়ে বানানো একটি টয়লেট। বাড়ির চারপাশে বড় বড় গাছ ছাড়া আরও ঝোপঝাড় রয়েছে প্রচুর, যেন সুরক্ষিত এই প্রাচীরগুলো। ঝিঝি পোকা ডেকে যাচ্ছে বেশ জোরে জোরে। মাস্টার সাহেব ঘরের সামনে উঠানের দিকে যেতে থাকলে আতর তার পেছন থেকে মিনতির সুরে কি যেন বলতে লাগলো। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল সফা। সে বুঝতে পারছে না কি করবে এখন। খাড়ায় আছেন কেন? আহেন আহেন, পেছন থেকে তাড়া দিয়ে বলল ইনফর্মার। ঘরের সামনে ছাউনি দিয়া বারান্দায় একটা কাঠের বেঞ্চি আর দুটো চেয়ার আছে। দেখে মনে হচ্ছে কম করে হলেও 30-40 বছরের পুরনো। একটা ছেড়ে বসে পড়লেন মাস্টার। আতর আলী বসলো বেঞ্চিটাতে। সফা এগিয়ে গিয়ে চুপচাপ অন্য চেয়ারটাতে বসে পড়ল। মাস্টার সাহেব, উনি ঢাকা থেকে আইসেন। ওনার নাম হচ্ছে নূরে সফা। মাস্টারের দিকে তাকিয়ে নিঃশব্দে সালাম টুকলো সফা। এই গ্রামে ওনার বিয়ের সম্বন্ধ হয়েছে।
মায়ের ব্যাপারে খোঁজখবর নিবার চাইতেছেন আর কি। আতর সময় নষ্ট না করে তার বানোয়াট কথাবার্তাগুলো বলে যেতে লাগলো। আমার ওসি সাহেব কইল আপনার কাছে নিয়ে যাইতে আর কি। নূরে সাফা মনে মনে হাসল। ইনফরমারদের এই এক স্বভাব, সব কিছুতেই থানা পুলিশের রেফারেন্স দিবে। আতরের কথা আমলে না নিয়ে মাস্টার সাহেব মুখ তুলে তাকালেন সফার দিকে। তার মুখের অভিব্যক্তি বিভ্রান্তিকর। সেটা দেখে বোঝার উপায় নেই লোকটা কি ভাবছে। এই গ্রামে আপনার মতো শিক্ষিত আর জ্ঞানী মানুষ তো একটাও নাই। এইখানকার সব মানুষের 14 গোষ্ঠীর খবরও তো আপনি জানেন। তার ছায়া বড় কথা, আপনি ভালো মানুষ। মিশা কথা কইছি আমি মাস্টার সাহেব। হাত তুলিয়ে আতরকে থামিয়ে দিলেন মাস্টার। পাত্রীটাকে আমি কি ওকে চিনি? আমার কোনো ছাত্রী নাকি? আতর কোনো রকম লুকোছুপি না করে সফাকে চোখ টিপে মুচকি হাসি দিল। চশমাহীন মাস্টারের ঝাপসা দৃষ্টির সুবিধা নিল সে। না না, আপনার ছাত্রী না, ওই যে হোটেলওয়ালি মুস্কান। ভুল উচ্চারণে নামটা বলল আতর। কে? মুস্কান জুবেরির কথা বলছো? ব্রুকুচকে ফেলেন মাস্টার। উনি পাত্রী? সঙ্গে সঙ্গে মাথায় সম্মতি জানালো সে। ইনফরমারের ইশারা পেয়েই নূরে সফা বলল, জি উনি। সফার দিকে ভালো করে তাকালেন মাস্টার। চোখ দুটো পিটপিট করে দেখার চেষ্টা করছেন। বোঝাই যাচ্ছে চশমা ছাড়া দেখতে পাচ্ছেন না ভালো করে। ও ঠিক আছে। আর কিছু বললেন না সুন্দর করে বৃদ্ধ মাস্টার। মাস্টার সাহেব, উনি ওই বেটি সম্বন্ধে একটু কিছু জানবার চান আর কি। বিগলিত হাসি দিয়ে বলল আতর। বুঝেনি তো বিয়ে শাদীর ব্যাপার। অসন্তুষ্ট দেখালো মাস্টারকে। শোনো, বেটি মাথারি এইসব শব্দ আমার সামনে বলবে না। ভদ্রমহিলা বলো। জিভে কামড় দিয়েই চোখ টিপে বললো ইনফরমার। মুখ্য সূক্ষ্ম মানুষ মাস্টার সাহেব, ভুলে গেছে আর হইব না। একান্ত অনিচ্ছায় সফার দিকে তাকিয়ে বললেন বৃদ্ধ, আমি তো ওনার সম্বন্ধে তেমন কিছুই জানি না। ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা? নূরে সাফা বলল, মানে আমি জানতে পেরেছি উনি এই এলাকার নয়। তাহলে এখানে কিভাবে এলো? পিটপিট করে চেয়ে এলো বৃদ্ধ। আপনার সাথে ওনার পরিচয় হয়েছে কিভাবে? একটু দ্বন্দ্বে পড়ে গেল সফা। তবে সেটা কাটিয়ে উঠতে বেশি সময় লাগলো না। মানে ফেসবুকে। মাস্টার এবং আদর দুজনই ফেলফেল করে চেয়ে রইল। এই জিনিসের নাম তারা আগে কখনো শুনেছে বলে মনে হলো না। কি বুক বললেন? ফেসবুক। মাস্টার একটু ভেবে নিলেন। এটা কি পত্র মিতালির মতো কিছু? আগে যেমন চিঠির মাধ্যমে বন্ধুত্ব করার জন্য এক ধরনের চিঠি বই বের করা হতো, এখন আর ওসব যদিও দেখা যায় না। সফা মুচকি হাসল। পত্র মিতালি সম্পর্কে তার ভালোই ধারণা আছে। ছোটবেলায় সেও এরকম বন্ধুত্ব করেছে গ্রামে বসে। ঢাকা সহ বড় বড় কয়েকটি শহরে তার কিছু পত্রমিতালি বন্ধু ছিল। বলা বাহুল্য তারা সবাই ছিল মেয়ে। এই সময়কার ফেসবুক যে আসলে পত্রমিতালির একটি ডিজিটাল সংস্করণ, সেটা এর আগে কখনোই মনে হয়নি। প্রথমে ইমেল, সেলফোন এসে চিঠিপত্র হটিয়ে দিল, তারপর ফেসবুক এসে বিতাড়িত করলো পত্রমিতালিকে। অনেকটা সেরকমই, বলল সে। ও আচ্ছা আচ্ছা, মাস্টার আস্তে আস্তে করে বললেন। সেজন্যই হয়তো তেমন কিছু জানি না এই ব্যাপারে। কিছু বলল না সফা। ভদ্রমহিলা অলোকনাথ বসুর নাত বউ, কথাটা বলেই উদাস হয়ে গেলেন তিনি, যেন অতীতে ফিরে যাবার চেষ্টা করছেন। সফা আর আতর উদ্গ্রীব শ্রোতা হয়ে বসে রইল। অলোকনাথ বসু ছিলেন সুন্দরপুরের সবচাইতে প্রভাবশালী পরিবারের শেষ প্রজন্ম।
গভীর করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে অবশেষে বলতে শুরু করলেন আবার। কয়েক পুরুষ ধরে তারা জমিদার ছিলেন। আম, অলোকনাথ বসুর নাত বউ মুস্কান চুবড়ি হয় কি করে? সফার দিকে তাকালেন মাস্টার। আপনার প্রশ্নটা একদম সঙ্গত। যে কোনো কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষ এ প্রশ্ন করবে। এর পেছনে একটা গল্প আছে। কি গল্প? অলোকনাথ বসুর একটাই সন্তান ছিল, অঞ্জলি বসু। উনি অনেক চেষ্টা করেছেন পুত্র সন্তানের জন্য। তৃতীয়বার বিয়েও করেছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। ও ঘরে কোনো সন্তানই জন্ম নেয়নি। যাই হোক, মেয়েটা একটু বড় হবার পর পুত্র সন্তানের ইচ্ছা একেবারে পরিত্যাগ করলেন তিনি। মেয়েকে ভালোভাবে লালন পালন করার দিকেই মনোযোগ দিলেন। একটু থেমে আবার বলতে শুরু করলেন। অঞ্চলিককে ঢাকায় পাঠানোর ব্যবস্থা হয় পড়াশোনার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় সে। ওখানে তার সঙ্গে সাইদ জবুরির পরিচয় হয়। তারা দুজনেই ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে পড়ল। ভাষা আন্দোলনে অংশ নেওয়ার অপরাধে তারা জেলও খেটেছে। অলোকনাথ বসু তার মেয়ের এই সম্পর্কের ব্যাপারটা মেনে নিতে পারেননি। তার জন্য ব্যাপারটা ছিল হৃদয় বিদারক। পুত্র সন্তানের আশা বাদ দিয়ে মেয়েকে ঘিরে ভবিষ্যৎ বংশধরের স্বপ্ন দেখছিলেন। আর সেই মেয়ে কিনা বিয়ে করতে চায় মুসলিম ছেলেকে। আবারও দম নিলেন মাস্টার। সেই যাই হোক, পিতার অমতে অঞ্চলি বিয়ে করে বসে সেই জুবেরিকে। এটা সম্ভবত ভাষা আন্দোলনের 2-1 বছরের ঘটনা। এরপর দীর্ঘদিন মেয়ের সাথে কোনো যোগাযোগ রাখেননি অলোকনাথ। তারপর সফা মনে করলো শ্রোতা হিসেবে 2-1টা প্রশ্ন না করলে কেমন দেখায়। তা বিয়ের কয়েক বছর পর ওদের এক পুত্র সন্তান হয়। সেই ছেলেটার বয়স যখন 15 কি 16, তখন ঢাকা ফেরত এক আত্মীয়ের কাছ থেকে অলোকনাথ বসু তা জানতে পারলেন। তার নাতি দেখতে নাকি হুবহু তার মতোই হয়েছে। এই খবরটা শোনার পর থেকে ওনার মধ্যে এক বিরাট পরিবর্তন ঘটে গেল। সমস্ত রাগ চলে গেল বলতে পারেন। তারপর তাছাড়া ওনার বয়সও হয়েছিল। স্ত্রী বিয়োগ হয়েছিল কয়েক বছর আগে। নানা রকম অসুখ বিসুখে পেয়ে বসেছিল। কখন কি হয় কে জানে। তো লোক মারফত মেয়ের কাছে খবর পাঠালেন স্বামী সন্তান নিয়ে বাড়িতে চলে আসার জন্য। মাস্টার থেমে গেলে সফা দ্বিধায় পড়ে গেল কিছু বলবে কিনা। অঞ্জলি কি এসেছিল? অবশেষে বলেই ফেলল সে। মাথা নেড়ে সায় দিল মাস্টার। স্বামী সন্তান নিয়ে এসেছিল অঞ্জলি, কিন্তু এমন সময় এলো যখন দেশের অবস্থা মোটেও ভালো ছিল না। কখন এসেছিল ওরা? 70-এর নির্বাচনের পর পরে। বলেই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন বৃদ্ধ। রাজনৈতিক অবস্থা তখন ভালো ছিল না। অবশ্যই ঢাকার অনেক কিছু হলেও এই সুন্দরপুরের অবস্থা তেমন কখনো খারাপ ছিল না। প্রায় মাসেক খানেক ছিল এখানে বোধহয়। তারপরে আবার ঢাকায় ফিরে যায়। কিন্তু এরই মধ্যে অলোকনাথ নিজের সমস্ত সম্পত্তির বিরাট একটি অংশ একমাত্র নাতির নামে উইল করে দেন। বাকি বাকি সম্পত্তি উনি দেবোত্তর করে দিয়েছিলেন। আচ্ছা, তার সম্পত্তির পরিমাণ কেমন ছিল? সফার দিকে এমনভাবে তাকালেন মাস্টার যেন সে এক যৌতুকলোভী পাত্র, শুধুমাত্র বিরাট সম্পত্তির গন্ধ পেয়ে ছুটে এসেছে এই সুন্দরপুরে। জমিদার হিসাবে তো অনেক সম্পত্তির মালিকই ছিল, কিন্তু আস্তে আস্তে সেগুলো কমতে শুরু করে।
তারপর নাতির নামে যখন লিখে দিয়ে যান, তখনও বেশ ভালো কিছু জায়গা জমি আর অলংকার ছিল। সফা চুপ মেরে রইল। শুনেছিলাম স্বর্ণালঙ্কারগুলো সবই নাতিকে দিয়েছিল, আর সম্পত্তিরও বেশিরভাগই। তারপর ওনার নাতি কি করলেন সেগুলো পেয়ে? ওই সময় অলোকনাথ বসু নাতির বয়স ছিল কম, মাত্র সাবালক হয়েছে। তাছাড়া উইল করার কয়েক মাসের মধ্যেই স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে গেল। মাস্টার চুপ মেরে গেলেন, তবে এবার দীর্ঘ সময়ের জন্য। সফা কিছু বলল না, অপেক্ষায় থাকলো মাস্টারের মুখ খোলার জন্য। আবারও দীর্ঘ নিঃশ্বাস ফেললেন সুন্দরপুরের প্রবীণ শিক্ষক। 25শে মার্চের পর অঞ্জলি তার স্বামী সন্তান নিয়ে এখানে বাবার কাছে চলে আসে আবার। একটু কেসে নিলেন বৃদ্ধ। এপ্রিলের শুরুতে পাকিস্তানি মিলিটারি সুন্দরপুরে আসে। অলোকনাথ, অঞ্জলি, রাশেদ জুবরি সহ পরিবারের সবাইকে হত্যা করে। মাস্টারের চোখে মুখে বিষাদের ছায়া। ওনারা ওই সময় এখানে ছিলেন, মানে সবাই, শুধু রাশেদ জুবেরি বাদে। রাশেদ জুবেরি ও অঞ্জলির ছেলে। ও, তখন কোথায় ছিলেন উনি? প্রবীণ লোকটি সফার দিকে তাকালেন, চেহারায় বিষাদের ছায়া। প্রায় অস্ফুট স্বরে বললেন, আমার এই বাড়িতেই ছিল। আপনার বাড়িতে? মাথা নেড়ে সায় দিলেন মাস্টার। মিলিটারি হামলা চালাবার ঠিক আগে দিয়ে রাশেদ জুবেরি আমার সাথেই ছিল। আমার কাছে এসেছিল কিছু বই ধার নিতে। ছেলেটা খুবই বই পড়ত। সুন্দরপুরের তো কোনো বইয়ের দোকান ছিল না তখন, লাইব্রেরিও ছিল না। অবশ্য এখনও নেই। চাপা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার বললেন, ওর মা অঞ্জলি বলেছিল আমার কাছে প্রচুর বই আছে। সে জানতো আমি বইটাই পড়ি। আপনার কাছে বই ধার নিতে এসেই তো বেঁচে গেল রাশেদ জুবরি। তা বলতে পারেন। আর কোনো প্রশ্ন না করেই চুপ মেরে গেল সফা। পাকিস্তানি মিলিটারি সবাইকে খুন করে লাশগুলো জমিদার বাড়ির পেছনে জোড়াপো করে ফেলে দেয়। পরে মিলিটারি জমিদার বাড়িটা দখল করে ওখানে ক্যাম্প বানায়। মাস্টার দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। ওই ক্যাম্পে অনেককে ধরে নিয়ে নির্যাতন করা হয়েছিল। ভদ্রলোক যেন উদাস হয়ে গেলেন। অনেকক্ষণ চুপ থেকে আতরালি উসখুস করতে শুরু করল, কিন্তু তাকে শান্ত থাকার ইশারা দিল সফা। এখানকার বদর বাহিনীর কিছু মেম্বার আমাদের গ্রামের অনেক হিন্দুকে ধর্মান্বিত করে। এর মধ্যে আমার অনেক আত্মীয় ছিল। মাস্টারের চোখ দুটো কেমন যেন খোলা হয়ে গেল। আমাকেও করেছিল। সফা কয়েক মুহূর্ত চুপ থেকে বলল, রাশেদ জুবেরি, তার কি হলো? দীর্ঘ নিঃশ্বাসের সাথেই বললেন মাস্টার, যখন জানতে পারলাম মিলিটারি ওর পরিবারের সবাইকে হত্যা করেছে, তখন আমি ওকে নিয়ে নিরাপদ কোথাও পালানোর চেষ্টা করেছিলাম। কিন্তু তখন পুরো গ্রাম ঘিরে রেখেছে মিলিটারি আর তাদের দস্যুরা। ওরা এই দিতে হানা দেয়। উপায় না দেখে বড় কবরস্থানে গিয়ে লুকাই আমরা। কবরস্থানের কথা শুনে সফার মনে পড়ে গেল এই একটু আগে সে কবরে পড়ে গিয়েছিল। একটা পুরনো কবর, শিয়াল কুকুর হয়তো গর্ত করে রেখেছিল। আমরা দুজন ওটার মধ্যে ছিলাম সারাটা রাত। একটু আগে কবরে পতিত হবার ব্যাপারটা মামুলি হয়ে গেল এই কথা শুনে। তারপর পরদিন খুব ভোরবেলা রাশেদকে নিয়ে আমি সুন্দরপুরের বাইরে যাবার চেষ্টা করি, কিন্তু মিলিটারির কাছে ধরা পড়ে যায়। রাশেদ জুবেরি ধরা পড়েননি? মাথা দোলালেন মাস্টার। না, আমি ধরা পড়লেও ও পালিয়ে যেতে পেরেছিল। আপনাকে মিলিটারি ধরার পর কি করলো? দীর্ঘ নিঃশ্বাস ফেলেন বৃদ্ধ। কি আর করবে,
জমিদার বাড়িতে নিয়ে গেল, আটকে রাখলো আর কি, মারধর করলো। সে মুসলিম হয়ে গেলাম জীবন বাঁচাবার জন্য, ওরা ছেড়ে দিল আমাকে। সফা আর কিছু বলল না। যুদ্ধের বাকিটা সময় আমি এখানেই ছিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, শান্তি কমিটির মিটিংয়েও হাজির থাকতাম। আবারও দীর্ঘ নিঃশ্বাস ফেলে সফার দিকে তাকালেন। সেই হিসেবে আমাকেও রাজাকার বলতে পারেন। বিব্রত হওয়ার অভিব্যক্তি লুকানোর চেষ্টা করলো সফা। রাশেদ জুবেরির আর কোনো খবর পাননি? না, আমি ভেবেছিলাম ও হয়তো মারা গেছে। যুদ্ধ শেষে জানলেন মারা যায়নি। তারপর? যুদ্ধের পর অলোকনাথের সমস্ত জায়গা জমি অর্পিত সম্পত্তি হিসেবে নিয়ে নিল সরকার। বাপ মা পরিবার পরিজন হারিয়ে রাশেদ জুবেরি মানসিক অবস্থা এমন ছিল যে সম্পত্তি ফিরে পাবার কোনো চেষ্টাই করেননি তখন। কয়েক মুহূর্তে শুনশান নীরবতা ভেঙে আবার বলতে লাগলেন তিনি। পরে শুনেছি ও এখান থেকে পালিয়ে যুদ্ধে যোগ দিয়েছিল। যুদ্ধ শেষে ঢাকাতেই থাকতো। বনানীতে ওর বাবার বিরাট একটা বাড়ি ছিল। ওই ছেলেটা কি সম্পত্তিগুলো উদ্ধার করার কোনো চেষ্টা করেনি? কয়েক বছর পর সম্পত্তিগুলো ফেরত পাবার চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি। সে কি করতো? মানে আমি কাজে কথা বলছিলাম আর কি। শুনেছি ব্যবসা করার চেষ্টা করেছিল, কিন্তু সুবিধা করতে পারেনি। আসলে বাবার সম্পত্তি আর নানার কাছ থেকে প্রচুর স্বর্ণালঙ্কার বিক্রি করে ঢাকায় বেশ সচ্ছলভাবেই থাকতো সে। সম্ভবত বাড়ি ভাড়ার টাকায় চলতো। মাঝে মধ্যে এখানে আসতো, কয়েকটা দিন আমার এখানে থেকে আবার ঢাকায় চলে যেত। একটু বাউন্ডেলে আর অগোছালো ছিল। সংসার করার দিকে আগ্রহ ছিল না। বই পড়ত, নেশার মতো বই নিয়ে পড়ে থাকতো সে। একটু জিরে নিয়ে আবার বলতে শুরু করলেন। 94 কি 95, এরপর দীর্ঘদিন আর এখানে আসেনি। আমার সাথে যোগাযোগ হয়। অনেক দিন পর শুনতে পেলাম ও অসুখে পড়েছে। এটা কোন সালের ঘটনা? সফার দিকে স্থির দৃষ্টিতে তাকালেন মাস্টার। 2006 সালের দিকে হবে হয়তো। ওনার কি হয়েছিল? ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার। উনি কি সুস্থ হতে পেরেছিলেন? মাথা দোলানের বৃদ্ধ। না। তাহলে মুস্কান জুবুরের সাথে? মাস্টার হাত তুলে থামিয়ে দিলেন তাকে। বলছি 2010 সালের দিকে একটা কাজে ঢাকায় গিয়েছিলাম কয়েকদিনের জন্য। তখন হাসপাতালে গিয়ে ওকে দেখে এসেছিলাম। ভীষণ অসুস্থ ছিল, দেখাশোনা করার মতো কেউ নেই বলে মাসের পর মাস হাসপাতালে পড়ে থাকতো। মিস্টার জুবেরি কোন হাসপাতালে ছিলেন? উজ্জীব হয়ে জানতে চাইল সফা। ওরিয়েন্টাল হাসপাতালে বোধ হয়। একটু থেমে ঢোক গিলে নিলেন। আমি ঢাকা থেকে ফিরে আসার 6 কি 7 মাস পর মুস্কান জুবেরি নামের ভদ্রমহিলা এসে হাজির হয় সুন্দরপুরে। নিজেকে রাশেদের স্ত্রী বলে দাবি করে সে। মাস্টারকে চুপ থাকতে দেখে সফা বলে উঠল, এ ব্যাপারে কি আপনার মনে কোনো সন্দেহ হয়েছে? চোখ পিটপিট করে তাকালেন বৃদ্ধ। মারাত্মক অসুস্থ, বিছানায় শুয়ে থাকা একজন মানুষ কখন বিয়ে করলো, কিভাবে করলো, এটা ঠিক হিসাব মেলাতে পারিনি। প্রোস্টেট ক্যান্সারের রোগীকে বিয়ে করাটাও বিরল ব্যাপার নয় কি? তাছাড়া যে লোক সুস্থ সবল অবস্থায় সংসার করার নাম নেয়নি, সে কিনা হুট করে মৃত্যু শয্যায় বিয়ে করে বসল। স্বীকার করছি, এই বিয়ের ব্যাপারটা নিয়ে সন্দেহ করি এখনো আর কি।
উনি যখন এখানে আসেন রাশেদ জুবেরি কি তখনও বেঁচে ছিলেন? না। তাহলে মিস্টার জুবেরি কবে মারা গিয়েছিলেন আর বিয়েটাই বা কবে করলেন? ভদ্র মহিলা এখানে আসার 2-1 মাস আগে জুবেরি মারা যায়। তাদের বিয়েটা কবে হয়েছিল সেটা আমি জানি না। মুস্কান জুবেরি সম্পত্তিগুলো কিভাবে পেয়ে গেলেন? সম্পত্তিগুলো তো রাশেদ জুবেরি উদ্ধারই করতে পারেনি। সফার দিকে তাকিয়ে রইলেন মাস্টার। এসব খবর আমার ভালো করে জানা নেই। লোকজন এ নিয়ে নানান ধরনের কালকপ্প করে বেড়ায়, কোনটা সত্যি কে জানে। এরপর আদরের দিকে ইঙ্গিত করে বললেন তিনি, আপনার সাথে যে আছে ওই বরং আমার থেকে ভালো বলতে পারবে এ ব্যাপারে। ইনফর্মার বিগলিত হাসি দিয়ে সফাকে আশ্বস্ত করলো, ঠিক আছে মাস্টার সাহেব ঠিকই কইছেন, এইটা আমি পরে আপনার ডিটেলসে কমুনি। আতুরকে কিছু না বলে মাস্টারের দিকে তাকালো নুরে সফা। ওই মহিলা কি রবীন্দ্রনাথের ভক্ত নাকি? রেস্টুরেন্টের অমর নাম দিয়েছে যে। উনি রবীন্দ্রনাথের ভক্ত কিনা সেটা আমি বলতে পারবো না, তবে আমার মনে হয় নামটার সাথে ভক্ত হবার না হবার কোনো সম্পর্ক নেই। সফা আগ্রহী হয়ে উঠল। ভক্ত না হলে এমন নাম রাখার কারণটা কি? মাস্টার গভীর করে দম নিয়ে নিলেন। আগেই বলেছি মহিলা কেন এমন নাম রেখেছেন সেটা আমি জানি না, তবে এমন নামে আমি খুব একটা অবাক হয়নি। নড়ে চড়ে বসল সফা। সত্যি বলতে কি, রবীন্দ্রনাথ আসলে এখানে কখনো খেতে আসেননি। ওনার আসার কথা ছিল নাকি? আগ্রহী হয়ে উঠল সফা। স্থির চোখে চেয়ে থেকে আলতো করে মাথায় সাই দিল বৃদ্ধ। তারপর গম্ভীর কণ্ঠে বললেন, ছিল, কিন্তু উনি আসেননি কেন? গভীর করে দম নিয়ে নিলেন সুন্দরপুরের বৃদ্ধ মাস্টার। অলোকনাথের বাবা ছিলেন রবীন্দ্রনাথের সমসাময়িক মানুষ, তাদের মধ্যে জানাশোনাও ছিল। এক জমিদারের সাথে আরেক জমিদারের সম্পর্ক থাকাটাই তো স্বাভাবিক। একটু কেঁচে নিলেন তিনি। শুনেছি অলোকনাথের বাবা ত্রিলোকনাথ বসু রবীন্দ্রনাথকে সুন্দরপুরে আসার নিমন্ত্রণ দিয়েছিলেন। কবির জন্য বিশাল আয়োজন করেছিলেন তিনি। ঢাকা আর লখনৌ থেকে বাবুর্চি এনে রান্না বান্না করিয়েছিলেন হরেক রকমের পদের। নিজের বাড়িটাও সাজিয়েছিলেন, আয়োজনেও কোনো কমতি ছিল না। কিন্তু একেবারে শেষ মুহূর্তে রবীন্দ্রনাথ দুঃখ প্রকাশ করে জানিয়ে দেন তিনি আসতে পারছেন না। উনি রবীন্দ্রনাথ কেন আসলেন না? কারণটা কি ছিল? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেন মাস্টার। এটা 1918 সালের ঘটনা। যেদিন উনি রওনা দিবেন তার আগের দিন ওনার বড় মেয়ে মাধুরীলতা মারা যায়। ও, আস্তে করে বলল সাফা। সম্ভবত মিস জুবরি এই গল্পটা রাশিদের কাছ থেকে শুনে থাকবেন, তাই অমন অদ্ভুত নাম দিয়েছেন। মাস্টারকে চোখ মেরে যেতে দেখে সফা উঠে দাঁড়ালো। তার দেখে দেখে আতরও দাঁড়ালো। ইঙ্গিতটা স্পষ্ট, বলার মতো আর কিছু নেই বৃদ্ধের। আপনাকে অনেক ধন্যবাদ, বলল সে। অনেক সময় নষ্ট করলাম আপনার। ভালো থাকবেন, নমস্কার। মাথা নেড়ে সায় দিলেন বৃদ্ধ। সফা আর আতর কয়েক পা এগোতেই পেছন থেকে আস্তে করে দৃঢ়তার সাথে বলে উঠলেন, আমার কাছে মিথ্যা বলার দরকার ছিল না। চমকে উঠল তারা দুজন। মাস্টারের খোলা দু চোখ যেন জলজল করছে। তারা কিছু বলার আগে বৃদ্ধ বলে উঠলেন আবার, আমি মিথ্যা কথা একদমই পছন্দ করি না। সফা কিছু বলতে যাবে, অমনি তিনি হাত তুলে তাকে থামিয়ে দিলেন। কিছু বলতে হবে না। আপনি কে, কোন উদ্দেশ্যে এখানে এসেছেন সেসব জানার কোনো আগ্রহ নেই আমার। তারপর কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই ঘরে ঢুকে পড়লেন তিনি। একটু শব্দ করে দরজাটা বন্ধ করে দিলেন। কয়েক মুহূর্ত দরজার কপাটের দিকে ব্রু কুচকে চেয়ে রইল সফা। দরজার পাশে চেয়ারের উপরে রাখা হারিকেনের আলোয় একটা লেখা পড়ার চেষ্টা করল সে।
ওনার নামটা যেন কি? তবে আতরের মুখ খোলার আগেই লেখাটা পড়তে পারল সে। রমাকান্ত কামার। অন্ধকারে বিড়বিড় করে উঠল সফা। টাউনের দিকে ফিরে যাচ্ছে তারা, তবে শর্টকাট পথ ছেড়ে। কবরস্থানটি এড়িয়ে ঘুরপথে যাচ্ছে এখন। সফা জানে রমাকান্ত একটি নাম, যেমন রজনীকান্ত, সজনীকান্ত, কিন্তু কামার নিশ্চয় পদবী অথবা টাইটেল। ওটা নামের থেকে আলাদা করে লেখা সবাই। সম্ভবত মাস্টার নিজের নামটাকে আরেকটু বৈশিষ্ট্যপূর্ণ করার জন্যই রমাকান্ত আর কামারের মাঝখানে কোনো ফাঁক রাখেননি। ফলে নামটি উল্টো করে বললেও কিংবা লিখলেও একই থাকে। এটাও কি এক ধরনের অ্যাম্বিগ্রাম? সফা নিষেধ হতে পারল না। মাথা থেকে রমাকান্ত কামার বিদায় করে দিয়ে আতর আলীর বয়ানের দিকে মনোযোগ দিল সে। বিস্তীর্ণ ধান ক্ষেতের আইল ধরে এগিয়ে যেতে যেতে মুশকিল চুবেরির আগমনের গল্পটি বলে যাচ্ছে ইনফরমার। গল্পটি সফাকে বেশ আগ্রহী করে তুলল। স্বাধীনতা যুদ্ধের পর অলোকনাথ বসুর সম্পত্তিগুলো সরকার অর্পিত সম্পত্তি হিসেবে নিয়ে নিলেও এগুলো মূলত ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাদের ভোগ দখলেই ছিল। 2008 সালের দিকে মুশকিল চুবেরির সম্পত্তিগুলো নিজের অধিকারে নিয়ে নেয় খুব সহজে, কারণ রাজনীতিবিদদের জন্য ওই সময়টা ছিল খুবই কঠিন। তবে 2009 সালে মিলিটারি চলে যাবার পর আস্তে আস্তে রাজনীতিকেরা আবার ফিরতে শুরু করলো। তখন আবার ঝামেলা বেঁধে যায়, পুনরায় বেদখল হয়ে যায় কিছু সম্পত্তি। অবশেষে স্থানীয় এমপির সাথে একটা বোঝাপড়া করে নেন ভদ্রমহিলা, ফলে কিছু সম্পত্তি ফিরে পান। সেই সম্পত্তির পরিমাণও নেহাতি কম নয়। ভদ্রমহিলা এখানে এসে সরাসরি জমিদার বাড়িতে উঠলেন। সেটা 2008 সালের ঘটনা। অলোকনাথ বসুর বাকি সম্পত্তিগুলো তিনি নিজের দখলে নিয়ে দেখভাল করতে শুরু করেন। ব্যাপারটা সুন্দরপুরের আলোচনার বিষয় হয়ে উঠলেও এই নিয়ে উচ্চবাচ্য করেন কেউ, কারণ স্থানীয় এমপি মহিলাকে সব ধরনের সাহায্য করছেন। এই সাহায্য মোটেও নিঃস্বার্থ ছিল না। বিনিময়ে বোসবাবুর সম্পত্তির বিরাট একটি অংশ লাভ করেন তিনি। যেসব সম্পত্তি দেবোত্তর করে দিয়েছিলেন সেগুলো প্রায় সবটাই চলে গেছে এমপির পকেটে। বাকি যে সম্পত্তিগুলো রাশেদ জুবেরির নামে লিখে দিয়েছিলেন সেগুলো পেয়েছে ওই মহিলা। খালি জমি না, এখন ওই বেটিরিও ভোগ করবার চাই এমপি সাহেব। বেশ রসিয়ে রসিয়ে বলল আতর। তারা এখন বিস্তীর্ণ ক্ষেত পেরিয়ে একটা ডোবার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। একটুখানি খামতে দিয়ে আকাশে ভেসে বেড়াচ্ছে জল জলে চাঁদ। প্রায় পূর্ণিমা, জ্যোৎস্নার আলোয় প্লাবিত চারপাশ। ওনাকে ভোগদোল করতে চায় মানে? সফা অবাক হয়ে জিজ্ঞেস করলো। আতরের বৃষ্টির হাসিটা আবারও প্রকট হয়ে উঠল চাঁদের আলোয়। আরে বুঝলেন না? তারপর কোনো জবাবের আশা না করেই বলতে লাগলো, এমপি সাহেব এখন ওই বেটেরে শাদি করবার চায়। আপনাদের এমপি বিবাহিত না? পুলিশের ইনফর্মার হাসলো। ওরে বউ থাকলে কি বেটা মানুষের আর বিয়ে করবার মন চায় না? এ কথার কোনো জবাব দিল না সফা। শুনেন, আমগো এমপির বাপদাদা সপ্তাহে 3-4টা করে বিয়ে করছে। এখন সে যদি বাপদাদার ইজ্জত রাখতে চায় তারও তো কমসে কম 2টা বিয়ে করার লাগে, কি কন? কয়েক মুহূর্ত চুপ থেকে সে আবার বলল, এমপি যে ওই মহিলাকে বিয়ে করতে চায় এটা কি এখানকার সবাই জানে? সবাই জানবো কেমনে? অত ভিতরের খবর তো সবটা জানানোর কথা না। ওই মহিলা কি এই বিয়েতে রাজি হচ্ছে না? রবীন্দ্রনাথের ভেতরে প্রাইভেট রুম থেকে গম্ভীর মুখে এমপির বের হয়ে যাওয়ার দৃশ্যটা ভেসে উঠল সফার চোখে। ওই বেটি এত সহজে রাজি হইব নি? আজব। কেন রাজি হবে না? আরে ওই বেটি ভালা করেই জানে বাকি জায়গা জমি খাওয়ানোর ধান দেয় এমপি সাহেবের 2 নম্বর বিবি বানাবার চাইতেছে। এত জমির মালিক হওয়ার পরও এমপি আরও চাইছে। বাহ! আতর এমনভাবে তাকালো সফার দিকে যেন সে দিন দুনিয়ার সম্পর্কে যথেষ্ট আনালি। পলিটিশিয়ান গোর কি খিদা কোনোদিন শেষ হয় না, বুঝলেন? হেরা কব্বরে গেল খাই খাই করে। মুচকি হাসলো সফা। আজব একটা দেশ। সে এখন পর্যন্ত এমন কোনো জায়গায় যায়নি যেখানকার স্থানীয় লোকজন রাজনীতিবিদদের পছন্দ করে।
তাদের সম্পর্কে ভালো কথা বলে, অথচ যুগ যুগ ধরে এদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়ে যাচ্ছে। আমার ওসি সাহেব কি কয় জানেন? কি বলে? ওসি সাহেব কয় ওই বেটি এমপিটা জাদু করছে, নাকে দড়ি লাগায় ঘুরাইতেছে। বেটি কোনোদিনও এমপির বিয়ে করবো না, কিন্তু ডাইরেক্ট নাও করবো না। এইটাই বেটির চালাকি। বুঝলাম। সফা আর কিছু বললো না। তার মাথায় এখন ঘুরছে অন্য চিন্তা। ক্ষেত পেরিয়ে একটা বসত বাড়ির পাশ দিয়ে যাবার সময় করুণ সুরে মেয়ে মানুষের কান্নার শব্দ ভেসে এলো। বুঝলেন কিছু? পিছন থেকে বলল আতর। কি? সফা কিছুই বুঝতে পারছে না। ফালুর অ্যাডভান্স কব্বর তো এইবারও মিস হইল না মনে হইতাছে। কথাটা বলার সময় ইনফরমারের মুখে শোকের লেশ মাত্র দেখা গেল না, যেন খুব মজার কিছু ঘটে গেছে। আর একটু এগোতেই এক নারী কণ্ঠের বিলাপ কানে এলো। সুরে সুরে কাঁদছে সে। সে সুরে সুরে কান্না শুনে নূরে সফার হাসি চলে এলো। হাসিটা জোর করে সে চাপিয়ে রাখলো। মনে মনে নিজেকে ভৎসনা করতে লাগলো এর জন্য। কিন্তু সুর করে কাউকে কাঁদতে শুনলে নিজের হাসি চেপে রাখতে পারে না। শৈশব থেকেই এটা হয়ে আসছে। নিকটজন হারিয়ে মানুষজন যখন সুর করে বিলাপ করতে শুরু করে, সফার তখন বড্ড হাসি পায়। সে জানে এটা নির্মম, অসভ্যতা, পৈশাচিকও বটে। সফা দ্রুত পা চালিয়ে বিলাপের সুর আর বাণী থেকে নিজেকে দূরে নিয়ে যাবার চেষ্টা করল। কিন্তু আতর আলীর হাঁটা এখন গদায় লস্করি হয়ে গেছে। তমিজের বাপ এক গ্লাস নিয়ে গুড়ের গাড়ায় পয়রা মরছে মনে লয়। সফা কিছুই বলল না। আতর আলী হাগামুতার সাথে মৃত্যুর সংযোগ নিয়ে মাথা ঘামাতে লাগলো। ভাইজান, তমিজের বাপ এক গ্লাস মিয়া মনে হয় গুড়ের গাড়ায় পরে মরছে। সফা কিছু বলল না। এই তমিজের বাপ ভাইজান বুঝলেন, আবার পায়খানার কাম সারতে খুব ডরায়। খোলা জায়গা না হইলে বেটার হাগাই বাইর হয় না। এইটা নিয়া বউ বাচ্চারা খোড়া দিত। এক মনে বলে যেতে লাগলো আতর। সফা বুঝতে পারলো তমিজের বাপের এমন আচরণ করার কারণটা কি। অনেকেই ক্লোস্ট্রোফোবিয়ায় আক্রান্ত। আবদ্ধ কোনো জায়গায় বেশিক্ষণ থাকতে পারে না, দম বন্ধ হয়ে আসে, এক ধরনের ভীতি জেঁকে ধরে। গ্রামের মানুষ এসব জটিল বিষয় বোঝে না। তারা মনে করে এগুলো নিছক কোনো বাতিক। আহারে, সারাটা জীবন খোলা জায়গায় আর গাছের নিচে কাম সারতো, অভ্যাস হয়ে গেছিল আর কি। সফা এই প্রসঙ্গটা পাল্টাতে চাইল। আচ্ছা, ওই মহিলা মানে মুস্কান জুবেরি কি জমিদার বাড়িতে একাই থাকে? না ভাইজান, একটা মায়া থাকে লগে। আর কেউ থাকে না? অবাক হলো সে। এরকম গ্রামে বিরাট একটি বাড়িতে দুটো মেয়ে মানুষ একা থাকে? এই যে ভাইজান, ও ভাইজান ভুলে গেছিলাম, বোবা ইয়াকুব লগে থাকে। পরেটা দারোয়ানের কাম করে আর কি। এই তিনজন, আর কেউ না? জমিদার বাড়িতে এরাই থাকে। তবে বাড়ির সীমানার বাইরে সাইড দিকে বসবাবুর অনেক জায়গা জমি আছে, ওইখানে কিছু লোকজন থাকে। তা ওরা কারা? ওই এই ধরেন গরুর খামারের লোকজন, মাছ চাষ দেখাশোনা করে যারা, শাক সবজি আর কত কি যে করে বেটি তার কোনো ঠিক ঠিকানা নেই। সফা বুঝতে পারলো মহিলা জায়গা জমিগুলোর ভালো মতো সদ্ব্যবহার করছে। বেটির কইলাম সাহস আছে, বলল আতর। চলতে চলতেই পেছনে ফিরে তাকালো সে। সাহস না হইলে এমন জায়গায় কেউ আইসে নাড়া গারবো? আপনিই কন। আচ্ছা, মহিলার সাথে যে মেয়েটি থাকে সে কে? কোনো আত্মীয়? আরে না, ওই মায়াটা ওই এনেই কাম করে, 4 মাস কাটে আর কি। একটু চুপ থেকে সফা বলল, ওই জমিদার বাড়িটা কি অনেক বড়? মেলা বড়, আগের দিনের জমিদার। বিরাট বাড়ি, জোড়া পুকুর, একটা পুরুষ কলাইগা আর একটা মায়া মাইসের। মুচকি হাসল তোর। বিরাট বাড়ি, বাগান পুকুর না থাকলে কি জমিদার কোন যায়? আবারও পেছনে ফিরে তাকালো। বাড়িটা একটু দেখবেন নাকি? না, আজ থাক, কাল যাব। আজ অনেক রাত হয়ে গেছে। ওই বাড়ির সামনে দেয় কিন্তু যাওয়া লাগবো। ইচ্ছা করলে দূর থেকে একটু দেখে নিতে পারেন। দ্বিধায় পড়ে গেল সফা। যাওয়ার পথেই পড়বে ওটা? মাথা নেড়ে সায় দিল আতর। আমরা তো আর কবরস্থানতে শর্টকাট নিতেছি না ভাইজান, মায়েরা ঘুর পথে যাইতাছি। ওই বাড়ির সামনে দিয়ে কইলাম যাওয়ান লাগবো। ঠিক আছে, তাহলে চলেন। 5 মিনিট পর আতর দুপাশে ঘন ঝোপের মধ্যে দিয়ে চলে যাওয়া একটি রাস্তা ধরে এগোতে লাগলো।
এই যে ভাইজান, দেখেন এইখান থেকে বাড়ির সীমানা শুরু, শেষ হয়েছে একেবারে নামায় গিয়া, বিরাট বড় বাড়ি, দৌড়েও শেষ করবার পারতেন না। সফা জানে নিচু জমিকে অনেক জায়গায় নামা বলে। আতরের পাশাপাশি হাঁটছে সে, হুহা কিছুই বলল না, চারপাশে তাকিয়ে দেখছে। একটা মোড় নিতে দেখা গেল একটু দূরে বিশাল একটি গ্রিলের দরজা। পুরোনো আমলে বড় বড় বাড়িতে এরকম সদর দরজা দেখা যেত, তবে গ্রিলের পেছনে পাতলা টিন লাগিয়ে দেওয়া হয়েছে। সম্ভবত এটা করেছে মুস্কান চুবুরি, ফলে গ্রিলের ফাঁক দিয়ে ভেতরে কিছুই দেখা যায় না এখন। প্রায় 8-9 ফিটের মতো উঁচু দালান দিয়ে ঘেরা মূল বাড়িটা। দেয়ালগুলোর পেছনে বড় বড় গাছ, আর ফাঁকে ফাঁকে দেয়াল ডিঙিয়ে বাইরে চলে আসা লম্বা ঝোপগুলো যেন আরও বেশি আড়াল করে দিয়েছে অন্তর্মহলটাকে। হঠাৎ মাটির দিকে চোখ যেতে থমকে দাঁড়ালো সে। আতরও দাঁড়িয়ে পড়ল। আর সামনে যাওয়া যাব না। সফা বুঝতে পারল না কি বলবে। না মানে? তার চোখ এখনো মাটির দিকে। কি দেখতেছেন? আগ্রহ ভরে জিজ্ঞেস করল ইনফর্মার। মহিলার কি গাড়ি আছে? হ্যাঁ, জমিদারের বউ, গাড়ি না থাকলে কি চলে? একটু থেমে আতর আবার বলল, 2টা গাড়ি, একটা মালপত্র টানে আর একটা বেডে নিচে চালায়। কেন, কিসে? না কিছু না। মুখ তুলে তাকালো সফা। মেইন গেট থেকে রেল লাইনের মতো সমান্তরাল 2টো মেঠোপথ চলে গেছে তাদের পেছন পর্যন্ত। সে কিছু বলতে যাবে তার আগে পেছন থেকে একটা শব্দ শুনতে পেল। ফিরে তাকালো তারা। আবছা অন্ধকারে বোঝা গেল না, কিন্তু কেউ একজন যে তাদের দিকে হেঁটে আসছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। যে আসছে তার পদক্ষেপ বেশ ভারী। আতরের একটা হাত টান দিয়ে পাশের ঝোপের আড়ালে চলে গেল সে। কি হয়েছে ভাইজান? চাপা কণ্ঠে বলল ইনফর্মার। এই লোকটা নিশ্চয়ই জমিদার বাড়িতে যাচ্ছে। তো কি হয়েছে? আমি চাই না সে আমাদের দেখে ফেলুক। আতর আর কিছু বলল না, চুপ মেরে রইল। একটু পরই দেখতে পেল বলশালী এক যুবক হেলে দুলে আসছে। এই ফোলাইনে কি করতে আইছে? যুবকের অবয়বের দিকে তাকিয়ে ভয়ার্ত কণ্ঠে বলল আতর। ছেলেটা কে? ফালু ভাইজান। ফালু? বুঝতে না পেরে বলল সফা। ওই যে আমগর কবরস্থানের ঘর খুদে, অ্যাডভান্স কবর খুদে রাখেছে, তা ও এখানে কি করতে আসছে? সফাও খুব বিস্মিত হলো এবার।